দীর্ঘ 20 বছর পর ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে 28শে নভেম্বর। নভেম্বর মাসে এই নির্বাচন হবার পর প্রত্যাশা ফিলিস্তিনের মাটিতে একটি সরকার তৈরি হবে, যে উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই পৃথিবীর 157টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা বিশ্বের 193টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে 81% রাষ্ট্রই ফিলিস্তিনকে রাষ্ট্র বলে মনে করে। অথচ এই ফিলিস্তিনে এতদিন ধরে কোনো জনগণের দ্বারা নির্বাচিত সরকার ছিল না। 2006 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই নির্বাচনে যখন হামাস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে, সেই হামাসকে কিন্তু সরকার করতে দেওয়া হয়নি। ফলে 2006 সালের পর থেকে আজ 2026 সাল আর কোনো নির্বাচন হয়নি ফিলিস্তিনের মাটিতে। আর তারই মধ্যে 2023 সাল থেকে লাগাতার গণহত্যা করেছে ইসরায়েল গাজা ভূমিতে। তাই গাজা ভূমি যখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনকি ওয়েস্ট ব্যাংকের মধ্যে নতুন নতুন এলাকা প্রতিদিন দখল করে ওয়েস্ট ব্যাংকেও প্রায় ফুরিয়ে ফেলেছে ইসরায়েল। ঠিক এই সময়ে মেহমুদ আব্বাস ফিলিস্তিনের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন। আর এই নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনে যদি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আশা করা যাচ্ছে এতদিন ধরে ইসরায়েল যে বর্বরতা চালিয়ে আসছিল, সেই বর্বরতায় লাগাম পড়বে। যে হারে গণহত্যা হচ্ছে, সেই গণহত্যা অন্তত কমবে। অন্তত বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনের পক্ষে একটি সরকার কাজ করবে, যে সরকারের একটা নিজস্ব সৈন্যবাহিনী, পুলিশি ব্যবস্থা এবং সাধারণ মানুষের যে নাগরিক সমস্যা সমাধানের একটা ব্যবস্থাপনা অন্তত গড়ে উঠবে। এটাই মনে করছে জাতিসংঘ, এটাই মনে করছে ইউরোপ আমেরিকার সাধারণ মানুষ এবং বিশ্বের যে সমস্ত বড় বড় দাতব্য সংস্থা যারা বিপুল পরিমাণে দান করে এই ফিলিস্তিনি জনতাদের, তারাও চাইছে এই মুহূর্তে যে কোনো মূল্যে ফিলিস্তিনিদের নিয়ে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক। এবং এই আবেগে যুক্ত হয়েছে ফিলিস্তিনে আজও বেঁচে থাকা লক্ষ লক্ষ সাধারণ মানুষ। তারাও বাঁচতে চাইছে, তারা ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে মুক্তি পেতে চাইছে, তারা বাঁচাতে চাইছে তাদের নিজেদের বাড়ি ঘর এবং তাদের ছেলে মেয়ে যাতে আগামী দিনে নির্ভয়ে লেখাপড়া করতে পারে, মানুষ হতে পারে। শেষবারের মতো কোমর বেঁধেছে ফিলিস্তিনের সাধারণ মানুষ, দেখছে স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন কি সত্যি সত্যি বাস্তবায়িত হতে পারবে? 28শে নভেম্বর যে নির্বাচনের দিন ঘোষিত হয়েছে, এই নির্বাচন কি অনুষ্ঠিত হবে? কারণ এখনো পর্যন্ত স্থির নয় এই নির্বাচনে হামাস অংশগ্রহণ করতে পারবে কিনা, বা যদি হামাস নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, পিএলওর পক্ষে ইতিমধ্যে মেহমুদ আব্বাস নির্বাচনের যে সমস্ত শর্ত স্থির করেছে, সেই শর্তে হামাস রাজি হতে পারবে কি না। এক। এবং দ্বিতীয় বড় প্রশ্ন, ইসরায়েল আদৌ এই নির্বাচনকে অনুষ্ঠিত হতে দেবে? কারণ যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফিলিস্তিনের মাটিতে যদি একটি নির্বাচিত সরকার গড়ে ওঠে, সেই সরকার কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ এই নির্বাচন ইসরায়েলের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ হতে পারে। তাই ইসরায়েল সহজে এই নির্বাচন যে হতে দেবে না, তারও কিন্তু রীতিমতো সম্ভাবনা রয়েছে। চলুন মূল পর্বের আলোচনা আমরা দেখে নিই। ফিলিস্তিনের কোন কোন দল অংশগ্রহণ করতে চলেছে, নির্বাচনের শর্তাবলী বা কি, এবং শেষ পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করব এই নতুন সরকার ফিলিস্তিনি জনতার আশা প্রত্যাশাকে পূরণ করার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে। চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। আল জাজিরা সহ বিশ্বের সকল গণমাধ্যমেই ফিলিস্তিনি যে নির্বাচনের খবর সম্প্রচারিত হয়েছে। এমনকি আরব বিশ্বের রাষ্ট্রনায়করাও বর্তমানে ঐক্যবদ্ধ হচ্ছেন যাতে ফিলিস্তিনের এই নির্বাচন সাফল্যের সঙ্গে করা যায়। অর্থাৎ নির্বাচন না হলে পরে ফিলিস্তিনের মাটিতে যদি সরকার গড়ে না ওঠে, তাহলে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নির্মাণের কাজ কোনো দিনই সম্পূর্ণ হবে না। তাই যদিও নির্বাচন হওয়া মানেই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়া তা নয়, কিন্তু এটি একটি বড়সড় এবং শক্তিশালী পদক্ষেপ হতে যাচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করার ক্ষেত্রে। তাই
এই নির্বাচন ফিলিস্তিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথা বলার অপেক্ষা রাখে না। চলুন এবার দেখে নিই আমরা এই নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করছে। আপনারা প্রত্যেকেই জানেন যে ফিলিস্তিন একটা আস্ত রাষ্ট্রকে দখল করে রেখেছে ইসরায়েল। প্রতিদিন এখনো যে অংশটুকু বেঁচে আছে সেই অংশকে গ্রাস করে নিচ্ছে গণহত্যাকারী আইডিএফ সেনারা। তাই ফিলিস্তিন রাষ্ট্র এই মুহূর্তে 3টে খণ্ডে বিভক্ত হয়ে গেছে। একদিকে গাজা ভূমি, সংকীর্ণ একটা জমি যেখানে 17 লক্ষ মানুষ এখন পলিথিনের তলায় গাদাগাদি করে বেঁচে আছে। ওদিকে আল আকসা মসজিদ যে পবিত্র জমিতে অবস্থিত, সেই জেরুজালেম এখন বিভক্ত হয়ে একটা ক্ষুদ্র অংশ পড়ে রয়েছে, যেখানে প্রতিদিন মার খাচ্ছে ফিলিস্তিনি জনতা ইসরায়েলি বর্বর আইডিএফ পুলিশের হাতে। সেই পূর্ব ইসরায়েল আর যে অংশটা এখনো পর্যন্ত বড় আয়তন রয়েছে তার নাম ওয়েস্ট ব্যাংক। সেই ওয়েস্ট ব্যাংকের অভ্যন্তরে আবার প্রতিদিন নতুন নতুন বাড়ি তৈরি করে নতুন নতুন এলাকা দখল করে রয়েছে ইসরায়েল। তাই এই 3 খণ্ডে বিভক্ত ফিলিস্তিনের মাটি, গাজা, পূর্ব জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক, এই 3 অঞ্চলে সকল মানুষকে নিয়ে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ওয়েস্ট ব্যাংকের সবচাইতে বড় রাজনৈতিক দল, তার নাম ফাতা। এই ফাতা দলেরই নেতা হচ্ছেন মেহমুদ আব্বাস। যে ফাতা দল সারা পৃথিবীতে পরিচিত হয়ে উঠছিল একজন মানুষের নামে, যার নাম ইয়াসের আরাফাত, যিনি শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন তার ওই সেই বিখ্যাত অসলো চুক্তির ফল হিসেবে। তাই এই ফাতা দল ফিলিস্তিনের সবচেয়ে পুরনো দল। ফাতা দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল দ্য ফ্রিডম গ্রুপ। এই ফ্রিডম গ্রুপ আবার ইয়াসের আরাফাতের ভ্রাতুষ্পুত্রের তৈরি দল। তার মানে আমরা বলতে পারি যে ফাতা দলেরই একটি খণ্ডিত অংশ দ্য ফ্রিডম গ্রুপ, তারা অংশগ্রহণ করছে এই নির্বাচনে। অপর গুরুত্বপূর্ণ দল এই নির্বাচনে হতে যাচ্ছে হামাস। যে হামাস 2006 সালে ফিলিস্তিনের মাটিতে সব থেকে বেশি আসন পেয়ে জয়ী হয়েছিল, সেই হামাস দলকে নিয়ে তৈরি হচ্ছে এখন প্রশ্ন। প্রথমত বললাম যে হামাস তারা নিজেরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে কিনা বা করবে কিনা সেটা একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, তারা যদি অংশগ্রহণ করতেও চায়, ইসরায়েল কি হামাসকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে? কারণ হামাস ইসরায়েলের পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জ। তারা যদি ভোটে জিতে যায় এবং হামাস যদি সরকার তৈরি করে নেয় ফিলিস্তিনের মাটিতে, তাহলে ইসরায়েলের জন্য সেটা খুব একটা সুখকর হবে না। তাই হামাসকে নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন রয়েছে। এবং অপর গুরুত্বপূর্ণ দলের নাম থার্ড ওয়ে, এবং তাছাড়াও রয়েছে একাধিক বাম দল রয়েছে, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এখন যে প্রশ্ন আমরা বলছিলাম যে হামাস এই নির্বাচনের নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে, তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা এবং না করা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গাজা ভূমিতে আজ পর্যন্ত যদি কোনো রাজনৈতিক দল ফিলিস্তিনের জনতার কাছে প্রিয় হয়, নির্ভরযোগ্য হয়, তার নাম হামাস। হামাস ছাড়া গাজা ভূমির মানুষ কোনো রাজনৈতিক দলকে তাদের প্রতিনিধি বলে মনে করে না। তাই হামাস যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে পুরো গাজা ভূমি এই নির্বাচন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা এই নির্বাচনে শরিক হতে পারবে না। এই গাজা ভূমিতে 2006 সালের নির্বাচনে হামাস 80%-এরও অধিক আসন জিতেছিল। আবার এই একই কথা বলা চলে ওয়েস্ট ব্যাংকের ক্ষেত্রেও, কারণ ওয়েস্ট ব্যাংকেও গাজা 70%-এরও অধিক আসন জিতেছিল এই 2006 সালের নির্বাচনে। তাই হামাস কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু ওদিকে মেহমুদ আব্বাস তিনি এই নির্বাচনের জন্য বেশ কিছু বৈপ্লবিক সংশোধনী এনেছেন এই নির্বাচনকে ঘিরেই, যার মধ্যে বিতর্কিত একটি সিদ্ধান্ত যে যারাই এই নির্বাচনে অংশগ্রহণ করবেন বা যে সমস্ত রাজনৈতিক দল তারা এই নির্বাচনে লড়বে, তাদের একটি মুসলেকা দিতে হবে। মুসলেকাটা কি? যে সেই সমস্ত ব্যক্তি তারা মনে করে যে তাদের এই মর্মে ঘোষণা দিতে হবে যে তারা 1993 সালে ফিলিস্তিনের পিএলওর পক্ষে ইয়াসের আরাফাত ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে যে অসলো চুক্তি করেছিল সেই চুক্তিতে তারা বিশ্বাস করেন, অর্থাৎ ইসরায়েল হ্যাজ রাইট টু এক্সিস্ট। তার মানে দ্বিরাষ্ট্রিক সমাধান, ইসরায়েল এবং প্যালেস্তাইন এই দুটি রাষ্ট্র পাশাপাশি অবস্থান করবে, এ কথা মেনে নিচ্ছি এই বলে মুসলেকা দিতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে। কি এখন এই ঘোষণা হামাস কি দেবে? কারণ হামাস সহ
অধিকাংশ ফিলিস্তিনি জনতাই মনে করে না ইসরায়েল রাষ্ট্রের বেঁচে থাকার অধিকার আছে। কারণ ইসরায়েল সম্পূর্ণরূপে একটা বেআইনি রাষ্ট্র, একটা দখলদার রাষ্ট্র, যে রাষ্ট্রের না আছে কোনো আইনি বৈধতা, না আছে কোনো নৈতিক বৈধতা। এই ইসরায়েল হলো পশ্চিমী দুনিয়ার তৈরি করা একটা অন্যায় এবং খুন। এই অন্যায় খুনকে হামাস কোনোভাবেই মানে না, না মানে ফিলিস্তিনি জনতা। তাই মেহমুদ আব্বাসের যে শর্ত রাখা হয়েছে, এভরি পার্টি অ্যান্ড ক্যান্ডিডেট contesting in the election has to recognize PLO Israel 1993 অসলো অ্যাকর্ড। এই অসলো অ্যাকর্ড নিয়ে কিন্তু একটা বড়সড় বিতর্ক তৈরি হবে আগামী দিনে। এই কারণেই ইতিমধ্যেই হামাসের পক্ষ থেকে মেহমুদ আব্বাসের আনা যে নির্বাচনী সংশোধনী তাকে তীব্র কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে। যেহেতু দীর্ঘ 20 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলিস্তিনে, তাই 2006 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনই একমাত্র ভরসা আমাদের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট তাকে বোঝার জন্য। 2006 সালে যেখানে মোট আসন সংখ্যা ছিল 132, সেই আসন সংখ্যা বেড়ে গিয়ে এবার হচ্ছে 200 আসন। জনসংখ্যা যেহেতু 2006 সালের থেকে বৃদ্ধি পেয়েছে, তাই বর্তমানে যে নির্বাচন ঘোষিত হয়েছে সেই নির্বাচনে 200টি আসনের জন্য ভোট হবে। তো চলুন তার আগে আমরা একটু দেখে নিই 2006 সালে কে কোথায় জিতেছিল, মোটামুটি একটা চিত্র। মোট 132-এর মধ্যে হামাস আসন পেয়েছিল 74টি, ফাতা দল জিতেছিল 48টি আসনে এবং অন্যান্য পার্টি তারা পেয়েছিল 10টি আসন। সেখানে আপনারা দেখুন এই